ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োর সেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাত নিয়ে। আগের দিন আমরা গোলক যে চ্যাপ্টার আছে তার অনুশীলনী কোষে দেখি 12-র 7 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি 8 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। কি আছে দেখো, 8 নম্বর অঙ্ক বলছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। বলছে একটা বড় গোলক আছে যার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত? এর অর্ধেক। আচ্ছা, সেখান থেকে আমরা ওই গোলকের আয়তন নির্ণয় করতে পারবো। করলাম। এবার কি বলছে, সেই গোলকটাকে গলিয়ে আমি কতগুলি আরও ছোট ছোট গোলক তৈরি করব, যেগুলোর ব্যাসার্ধ হবে 3.5 সেমি, তাই তো? তাহলে কিভাবে করব? আমি প্রথমে বড় গোলকটার আয়তন নির্ণয় করব, তারপরে ছোট গোলকটার আয়তন নির্ণয় করব, করে আমি ভাগ করে দেব। বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করব। কেন করব? ধরো আমাকে বললো যে আমার কাছে একটা এরকম গোলক আছে। আমি তোমাদেরকে ছোট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে ধরো এরকম একটা বড় গোলক আছে যার আমাদের আয়তনটা বলা হলো 25 ঘন সেমি, ঠিক আছে? এর আয়তন। এবার এটাকে ভেঙে আমাকে এমন কতগুলো গোলক তৈরি করতে হবে যাদের আয়তন হবে 5 ঘন সেমি, ঠিক আছে? তাহলে এরকম ছোট ছোট গোলক তৈরি করব যাদের আয়তন 5 ঘন সেমি। তাহলে আমি এরকম কয়টা গোলক তৈরি করতে পারবো বলো? আমি আরও এখান থেকে তাহলে মোট 5টা ঘনক তৈরি করতে গোলক তৈরি করতে পারবো, তাই তো? 1 2 3 4 5, কারণ একটা যদি 5 হয় তাহলে 5টার মোট কত হলো? 25। তাহলে এই 25 ঘন সেমিকে ভেঙে আমরা এরকম 5 ঘন সেমি আয়তনের 5টা গোলক তৈরি করতে পারবো, তাই না? কিভাবে এটা আমরা পাচ্ছি দেখো, 25কে যদি এই 5 দিয়ে ভাগ করে দিই তাহলেই কিন্তু সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে 5। দেখো ক্যালকুলেশন করে তাই আসছে, এই যে 5 5 25। তাই আমি বড় গোলকের আয়তনকে যদি ছোটো গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা সেই সংখ্যাটাকে পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে আমাদেরকে আয়তনটা বের করতে হবে। তাহলে আমরা লিখি যে সীসার নিরেট সীসার গোলকের ব্যাস কত আছে? ব্যাস সেটা একটা দাগ টেনে দিয়ে, এটা রাফ আমাদের। ব্যাস 14 সেমি। সুতরাং ব্যাসার্ধ কত হবে? 14/2 সেমি সমান সমান 7 সেমি। হচ্ছে? আচ্ছা, তাহলে আয়তন কত হবে? সুতরাং গোলকটি আয়তন গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। আর বলতে কি? ব্যাসার্ধ। তো এখানে ব্যাসার্ধ কত? 7, তাহলে 7-এর কিউব, এত ঘন সেমি। এটা থাকলো। আমি এটা ক্যালকুলেশন করছি না। কেন করছি না দেখতে পাবে তোমরা যে আমি কেন এটা ক্যালকুলেশনটা করছি না। এরপরে করি যে এরপরে এই গোলকটাকে গলিয়ে যে ছোট গোলকগুলো তৈরি করব তাদের ব্যাসার্ধ কত? 3.5 সেমি, তাই তো? তাহলে আমি লিখি যে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন
এদের আয়তনটা কত হবে, যে ছোট গোলকগুলো তাদের আয়তন হবে 4/3 পাই। এদের তো গোলক, তাহলে সে আয়তনের একই সূত্র, কিন্তু এক্ষেত্রে কী হবে 4/3 পাই আর কিউব। আর বলতে কত, এক্ষেত্রে এদের ব্যাসার্ধ হলো 3.5 তার হোল কিউব, এত ঘন সেমি, তাই তো। তাহলে এবার আমি ভাগ করে বের করব যে কতগুলো গোলক তৈরি করা যাবে। তো আমি লিখছি সুতরাং নির্ণেয় গোলকের সংখ্যা, সুতরাং নির্ণেয় গোলকের সংখ্যা সমান সমান কত হচ্ছে, সেমিটা নিচে করছি, সমান সমান উপরে ভাগ করছি, উপরে লিখছি বড় গোলকের আয়তন আর নিচে লিখছি ছোট গোলকের আয়তন। এটা যেহেতু সংখ্যা তাহলে এককটা কি হয়ে যাবে, টি। দেখো কেন আমি এটাকে গুণ করিনি, ভাগ করলে 4/3 পাই 4/3 পাই এমনি কেটে যাবে। তাহলে উপরে থাকছে 7 কিউব, নিচে থাকছে 3.5 তার হোল কিউব। এটাকে ক্যালকুলেশন করতে হবে। কিউব বলতে কি, আমি তিনটা গুণ আকারে লিখতে পারি। তাহলে 7 × 7 × 7, এটা হলো 3.5 গুণ 3.5 গুণ 3.5। তো এই দশমিকগুলোকে যদি তুলি তাহলে উপরে কি আসবে 10, এখানেও আসবে দশমিক তুললে আসবে 10, আর এই দশমিক তুললেও আসবে 10, এত টি। আচ্ছা, কাটাকাটি করছি, 7 দিয়ে 35কে কাটলে 7 একে 7, 5 সাথে 35, আবার 7 একে 7, 5 সাথে 35, 7 একে 7, 5 সাথে 35, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, কত হচ্ছে 2 দুগুণে 4, দুগুণে 8টি। তাহলে আমরা পেলাম 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। নেক্সট আছে আমাদের 9 নাম্বার। কি আছে দেখো, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, 3টে ছোট ছোট তামার গোলক আছে, তাদেরকে গলিয়ে আমি একটা বড় গোলক তৈরি করলাম। তাই বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমাদের হিসাব করে লিখতে বলেছে। তার মানে কি বলতো, যে ছোট গোলকগুলো আছে তাদের যে আয়তন, সেই আয়তনটাকে যদি আমি যোগ করি, মোট যে আয়তন সেটাই কি হবে বড় গোলকের আয়তন, তাই তো। তাহলে আমি আগে দেখি বড় গোলকটার আয়তন কত হচ্ছে। দেখো এখানে আমি প্রত্যেকটা গোলকের আলাদা আলাদা করে আয়তন বের করে নিয়েছি। প্রথম যে গোলকটা আছে তার ব্যাসার্ধ কত দেওয়া আছে 3 সেমি, তাহলে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কী হবে 4/3 পাই আর কিউব। তো আর বলতে এখানে ওর ব্যাসার্ধ কত 3, তাই 3-এর কিউব ঘন সেমি। 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত 4/3 পাই 4 কিউব তার ঘন সেমি। আর 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত 4/3 পাই 5 কিউব, এত ঘন সেমি। প্রত্যেকের আরের বদলে তার ব্যাসার্ধের মানটা বসিয়ে দিয়েছি। এবার এই 3টা গোলকের মোট যে আয়তন সেটাই কি বড় গোলকটার আয়তন, কারণ এই 3টা গোলককে গলিয়েই আমি নিরেট বড় গোলকটা তৈরি করেছি। তাহলে আমি লিখি সুতরাং বড় গোলকটির আয়তন। বড় গোলকটির আয়তন কি হবে, এই 3টে গোলকের মোট আয়তন, অর্থাৎ এই 3টা গোলকের আয়তনকে আমাকে যোগ করতে হবে, তাই। তাহলে আমি লিখি 4/3 পাই ইন্টু 3-এর কিউব প্লাস 4/3 পাই ইন্টু 4-এর কিউব প্লাস 4/3 পাই ইন্টু 5-এর কিউব, এত ঘন সেমি সমান সমান। এবার দেখো এখানে সবগুলোর মধ্যেই যেহেতু 4/3 পাই আছে, তো আমি 4/3 পাইটাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকছে 3-এর কিউব প্লাস 4-এর কিউব প্লাস এখানে পড়ে থাকছে 5-এর কিউব, এত ঘন সেমি। ইকুয়ালস টু কত হচ্ছে দেখো 4/3 পাই 3-এর কিউব মানে 27 যোগ 4-এর কিউব মানে 64, 5-এর কিউব মানে 125। এটা যোগ করে আমাদের কত আসছে, এটা হচ্ছে আমাদের 7 আর 4 11 6 7 216 4/3 পাই ইন্টু 216 ঘন সেমি, এভাবেই রেখে দিলাম। এবার কি নির্ণয় করতে হবে, বড় গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আমি ধরে নিচ্ছি, ধরি
বড় গোলকটির ব্যাসার্ধ আর সেমি, ঠিক আছে, আমি ক্যাপিটাল আরই নিলাম। সুতরাং আয়তন কত হবে, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে আয়তন হবে 4/3 পাই আর কিউব, মানে ক্যাপিটাল আর নিয়েছি তাহলে ক্যাপিটাল আর কিউব এত ঘন সেমি। তাহলে দেখো এখানে আমি লিখলাম বড় গোলকটির আয়তন এত ঘন সেমি, আবার আমরা বের করেছি বড় গোলকের আয়তন এত, তাহলে এই দুটো সমান। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়ালস টু 4/3 পাই ইন্টু 216। দেখো দুই দিক থেকে 4/3 পাই দিয়ে যদি আমি দুদিকে ভাগ করে দিই তাহলে 4/3 পাই 4/3 পাই কেটে যাচ্ছে, কী থাকছে, বা আর কিউব সমান সমান 216, বা এখান থেকে কি হবে, আর কিউব সমান সমান 216 কত হয় বলো তো, 6-এর কিউব, 6-এর কিউব হয় 216, বা এখান থেকে আমি কী লিখতে পারি, আর সমান সমান 6। তাহলে আমরা বড় গোলকটার ব্যাসার্ধ পেয়ে গেলাম, কী আছে, বড় গোলকের ব্যাসার্ধ হলো 6 সেমি। উত্তর লিখি দিই, উত্তর বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। নেক্সট আমাদের 10 নম্বর কি আছে, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। আচ্ছা, অর্ধগোলাকৃতি গম্বুজ, একটা গম্বুজ আছে সেটা হলো অর্ধগোলাকৃতি, মানে কেমন দেখতে, উল্টানো বাটির মতো, মানে এরকম এরকম, ঠিক আছে। তাহলে তার নিচ দিকটা দেখতে কেমন হবে, নিচ দিকটা কিন্তু দেখতে এরকম হবে, যেটা মাটির সাথে লাগানো আছে সেটা কিন্তু দেখতে এরকম হবে, তাই তো। আর উপর থেকে যদি দেখি শুধু তাহলে এরকম দেখতে পাবো, এরকম দেখতে পাবো। আচ্ছা, মানে উল্টানো বাটির শেপ হবে একটা। এর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 42 ডেসিমিটার, মানে এই ব্যাসটা দেওয়া আছে 42 ডেসিমিটার। তাহলে সেখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নিতে পারবো। বলছে উপরিতল রং করতে, মানে শুধু এই বাইরের দিকটা রং করবে, তাহলে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে, মানে 1 বর্গমিটার রং করতে 35 টাকা খরচ হলে মোট কত খরচ পড়বে, তাই তো। তো বাইরের দিকটা রং করা বলতে কি, এর বক্রতল, তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয়, 2πr²। তাহলে আমি আগে ক্ষেত্রফলটা বের করে নিই, আগে লিখি গম্বুজের ভূমিতলের ব্যাস কত, 42 ডেসিমিটার। সুতরাং ব্যাসার্ধ কত হবে, 42। সুতরাং ব্যাসার্ধ কী হবে, অর্ধেক 42/2 এত ডেসিমিটার, তাহলে কত হচ্ছে 21 ডেসিমিটার। আচ্ছা, এখানে দেখো হিসাবটা কিন্তু বর্গমিটারে আছে, মানে 1 বর্গমিটারে খরচ 35 টাকা। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আমরা এই ডেসিমিটারটাকে মিটারে করে নিচ্ছি, ঠিক আছে। তো তাহলে ডেসিমিটার থেকে মিটারে গেলে আমরা কি করব, 10 দিয়ে ভাগ, তাহলে ভাগ 10 এত মিটার ইকুয়ালস টু কত হচ্ছে 2.1 মিটার। আচ্ছা, তাহলে আমরা বের করি যে গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল কত, গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল কত হবে, 2πr², তাই তো। 2π আর বলতে এখানে ব্যাসার্ধ কত, 2.1 তার হোল স্কোয়ার এত বর্গ মিটার, সমান সমান কত হচ্ছে 2 গুণন 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1।
আচ্ছা, দশমিকটি যদি তুলি তাহলে নিচে 10, নিচে 10, এত বর্গমিটার। 3 সাথে 21। আচ্ছা, গুণ করলে উপরে কত আসছে? এটা গুণ করলে উপরে আসছে হলো 2772/100, এত বর্গমিটার, তাই তো? তাহলে সমান সমান এটা আসবে 27.72 বর্গমিটার। তাহলে এত বর্গমিটার ওর ক্ষেত্রফলটা উপরিতলে। তাহলে আমি হিসাব করব যে 1 বর্গমিটারে 35 টাকা খরচা হচ্ছে, তাহলে এত বর্গমিটারে কত হবে? বেশি, তার মানে কি আমাকে এটাকে 35 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করি। আচ্ছা দেখো, এটা আমি এখানে লিখে নিয়েছি যে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে গম্বুজের উপরিতল রং করতে খরচ পড়বে। কি বললাম? গুণ করতে হবে। তাহলে গুণ করছি 35 দিয়ে, যেটা আমাদের ক্ষেত্রফল বেরোলো 27.72কে গুণ করে আমাদের গুণফল আসলো 970.20 টাকা। তাহলে এটা আমাদের খরচ পড়বে। এটাকে আমি 970.20 টাকা বলতে পারি, বা আমি 970 টাকা 20 পয়সাও বলতে পারি। এত টাকা আমার খরচ পড়বে, তাই তো? নেক্সট আমাদের 11 নম্বর কী আছে দেখো। বলছে একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। দেখো এখানে কি দেওয়া আছে? গোলক দুটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, আর সেখান থেকে কি বলেছে? তার ওই দুটো গোলককে তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করতে বলেছে। অর্থাৎ আমাদের এখানে কিসের অনুপাত নির্ণয় করতে হবে বলো তো? কোনো গোলক তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লাগে সেটা কি? সেটা আসলে তার সমগ্রতলের ক্ষেত্রফলটা। তার মানে আমাকে এখন এই দুটো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা নির্ণয় করতে হবে। তো সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতের সূত্র কি? 4πr²। তো এক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? এখানে আমাদের ব্যাস দেওয়া আছে, তাহলে সেখান থেকে ব্যাসার্ধটা বের করে নিতে হবে, সেখান থেকে সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করে শুধুমাত্র তার অনুপাতটা নির্ণয় করতে হবে। দেখো আমি লিখে নিলাম যে প্রথম গোলকের ব্যাস কত? 21 সেমি। সুতরাং প্রথম গোলকের ব্যাসার্ধ কত হবে? 21/2 সেমি, তাই তো? তো এটাকে আমি এভাবেই রেখে দিচ্ছি। এবারে আমি বের করছি প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল, কারণ কেন বের করছি আমরা সমগ্রতলের ক্ষেত্রফল? কারণ যে পরিমাণ ধাতুর পাত লেগেছে সেটা নির্ণয় করার অর্থই হলো সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা। কত? 4πr²। আর বলতে কত? 21/2 তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি, তাই তো? আচ্ছা, এটা হয়ে গেল প্রথম গোলকের ক্ষেত্রে। একই রকমভাবে দ্বিতীয় গোলকের ক্ষেত্রে আমরা করে নিই। দেখো দ্বিতীয়টার বেলা আমরা একই রকমভাবে করে নিলাম। দ্বিতীয় গোলকের ব্যাস 17.5 সেমি, তাহলে ব্যাসার্ধ হলো 17.5/2 সেমি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত? 4πr²। আর এর মান হলো 17.5/2 তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি, তাই তো? তাহলে এবার কী করব? অনুপাত তৈরি করব। তাহলে লিখি, সুতরাং গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত হবে? তার অনুপাত মানে আমি কি বললাম? যে পরিমাণ ধাতুর পাত লেগেছে এটার অর্থই কি? সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে তার অনুপাত নির্ণয় করছি। তাহলে এটা অনুপাত এটা, তাই তো? তাহলে আমি লিখি 4π × 21/2 তার হোল স্কোয়ার অনুপাত 4π × 17.5/2 তার হোল স্কোয়ার অনুপাত। তাহলে একক লিখতে হবে না। দেখো দুই দিক থেকেই 4π কেটে গেল। তাহলে কত হচ্ছে? 21 তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো নিচে কিন্তু 2-এর স্কোয়ার, এখানেও 2-এর স্কোয়ার, সেটাও কেটে যাচ্ছে। আর এখানে থাকছে 17.5 তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 21 × 21
ভেঙে ভেঙে করছি। আর এখানে হচ্ছে 17.5 গুণ 17.5। আচ্ছা, অনুপাতের ক্ষেত্রে আমরা কি ভাগ আকারে লিখতে পারি? আমার মনে হয় এক্ষেত্রে আমাদের সেটাই সুবিধা হবে, তো আমি ভাগ আকারে লিখে নিচ্ছি। 17.5 ইন্টু 17.5, এই যে উপরে 21 ইন্টু 21 আর নিচে হলো 17.5 ইন্টু 17.5। এবার দশমিক তুলছি, দেখো উপরে তাহলে 10 চলে আসলো। এবার কাটাকাটি করছি, দেখো কত দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যদি করি 3 5 15, 5 5 25, সেখানে হচ্ছে 5 দুগুণে 10। একই রকমভাবে এখানেও হচ্ছে 35, সেখানে হচ্ছে 5 দুগুণে 10। এবার 7 দিয়ে করছি, 3 7 21, 5 7 35, এবার 3 7 21, 5 7 35। তাহলে কত থাকলো, উপরে হচ্ছে 3 3 9, 9 দুগুণে 18, দুগুণে 36 বাই 25। তার মানে কত হচ্ছে দেখো, 36:25। তাহলে আমরা অনুপাতটা পেয়ে গেলাম 36:25। আচ্ছা, এবার নেক্সট আমাদের 12 নম্বর কী আছে দেখো, বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। বলছে একটা ধাতব গোলক আছে, তার উপরিতলটা এমনভাবে কেটে নিলাম যে নতুন গোলকের বক্রতলের যেটা ক্ষেত্রফল হবে সেটা প্রথম যে গোলকটা ছিল তার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে আমরা দুইজনের যে বড় গোলকটা আছে আর সেখান থেকে যে অংশটা কেটে আমি নতুন গোলক করলাম, তাহলে দুটো গোলকের ব্যাসার্ধ আলাদা আলাদা হবে। তাহলে আমি একটা দুইজনের ব্যাসার্ধটা আমি ধরে নিই। আচ্ছা, আমি ধরো যে গোলকটা আমাদের আগে ছিল সেটাকে আমি বড় গোলক বলে চিহ্নিত করছি, আর যেটাকে কেটে নিলাম সেটাকে আমি ছোট গোলক বলে চিহ্নিত করছি। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। লিখি, ধরি বড় গোলকটির ব্যাসার্ধ আর একক। এবং আচ্ছা, নতুন গোলক লেখা আছে, তাহলে আমি নতুন গোলকই লিখছি। এবং নতুন গোলকটির ব্যাসার্ধ, ওটাকে ক্যাপিটাল আর ধরেছি, এটাকে স্মল আর। ব্যাসার্ধ স্মল আর একক। সুতরাং তাহলে বড় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত? বড় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক। আর ছোট গোলকটির, সরি আমরা নতুন গোলক বলেছি, তাহলে নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। দুইজনেরই বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করে নিলাম। এবার প্রশ্নে বলা আছে যে নতুন গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা আগের গোলকের অর্ধেক। তাহলে আমরা লিখি যে প্রশ্নানুসারে কি, প্রশ্নানুসারে নতুন যে গোলকটা আছে তার বক্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার সমান সমান কি, আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আগের গোলকটার যে বক্রতল তার ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার, তার অর্ধেক, তাই তো? তার মানে হাফ ইন্টু 4 পাই আর স্কোয়ার। এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বা দেখো দুই দিক থেকে 4 পাই উঠে যাচ্ছে, স্মল আর স্কোয়ার ইকুয়ালস টু ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2, বা কোনাকুনি যদি গুণ করে দিই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু 2 স্মল আর স্কোয়ার, বা আমি দুই দিকে বর্গমূল করে দিচ্ছি, তাহলে কি এদিকে স্কোয়ার উঠে যাবে, আর সমান সমান এখানে কী হয়ে যাবে, √2 হয়ে যাবে বর্গমূল করলে, আর এটার বর্গমূল করলে ছোটো হাতের আর হয়ে গেল। আচ্ছা, এবার কি বলছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, যে অংশটা কেটে নিলাম তার আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। মানে বড় গোলকটা ছিল, ধর এটা বড় গোলক ছিল,
এখান থেকে আমি কিছুটা অংশ কেটে নিলাম, তাই তো? সেটা একটা গোলক হলো, এই যে ছোটো গোলক। তো এই যে নতুন গোলকটা আছে, এই কেটে নেওয়া অংশটা আছে, এর আয়তনের সঙ্গে এই যে অবশিষ্ট অংশটা পড়ে থাকলো তার আয়তনের অনুপাতটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো তার আগে তাহলে আমাকে আয়তনটা জেনে নিতে হবে যে কেটে নেওয়া অংশের আয়তনটা কত। তাহলে আমি লিখি যে প্রত্যেকেরই আগে আয়তন বের করি, যে বড় গোলকটির আয়তন, বড় গোলকটির আয়তন কত, ব্যাসার্ধ কত ছিল ক্যাপিটাল আর, তাহলে কি হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এত ঘন একক। আচ্ছা, তারপরে করি নতুন গোলকটির আয়তন, বা যেটা নতুন গোলক বলতে যেটা কেটে নেওয়া অংশ, 4/3 পাই স্মল আর কিউব, এত ঘন একক, তাই তো? তাহলে এই বড়টা, এই গোটাটা ছিল 4/3 ক্যাপিটাল আর কিউব, এখান থেকে যেটা কেটে নিলাম সেটা হলো 4/3 পাই স্মল আর কিউব। তাহলে বাকি যে অংশটা পড়ে থাকলো সেটার আয়তন কত, কী করে পাবো? তাহলে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে দেবো, কারণ এটা তো বাদ চলে গেছে। তাহলে লিখি সুতরাং অবশিষ্ট অংশের আয়তন সমান সমান 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব, এত ঘন একক, ঠিক আছে? সমান সমান, দেখো 4/3 পাই যদি কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে, ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, এত ঘন একক। তো আমি এখানে একটা কাজ করছি, দেখো এখানে ক্যাপিটাল আর এর মানটা আমরা বের করে রেখেছি √2r, সেটাকে আমরা একটু বসিয়ে দিই, ঠিক আছে? পাই, আমি এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছি, ক্যাপিটাল আর এর বদলে আমি বসাচ্ছি √2 স্মল আর, তার হোল কিউব মাইনাস আর কিউব, এত ঘন একক, সমান সমান হচ্ছে 4/3 পাই। এটা করলে কত হচ্ছে দেখো, √2 এর যদি কিউব করি তার মানে কি, √2কে 3বার গুণ করতে হবে, √2 ইন্টু √2 ইন্টু √2, তাই তো? তাহলে দুটো √2 গুণ করলে আসলে 2, আর সাথে থাকলে একটা √2, তাহলে হয়ে গেল 2√2 আর কিউব মাইনাস আর কিউব, তো ঘন একক। আচ্ছা, তাহলে হচ্ছে 4/3 পাই, এখানে দেখো দুটোর মধ্যেই আর কিউব আছে, তাহলে আর কিউবটা কমন নিয়ে নিচ্ছি, এখানে পড়ে থাকছে 2√2 আর এখানে পড়ে থাকছে -1, হয়ে গেল এত ঘন একক। তাহলে অবশিষ্ট অংশের আয়তন আমি পেয়ে গেলাম। এবার আমি লিখি যে যেটা আমাদের কাছে চেয়েছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তো কেটে নেওয়া অংশের যে আয়তন সেটা কত পেলাম আমরা, এটা, তাহলে লিখি 4/3 পাই আর কিউব, সরি কেটে নেওয়া অংশের আয়তন বলতে কত, মানে কেটে নেওয়া অংশ কোনটা, এই যে এটা, তার মানে নতুন গোলকটা, এই যে আমাদের কেটে নেওয়া অংশ এটা, তার মানে নতুন গোলকটা, তার আয়তন কত 4/3 পাই স্মল আর কিউব, অনুপাত অবশিষ্ট গোলকের যে আয়তন সেটা কত পেলাম আমরা, এটা 4/3 পাই আর কিউব ইন্টু 2√2 -1, অনুপাত করলে কী হবে দেখো, দুই দিকেই আছে 4/3 পাই আর কিউব, তাহলে দুই দিক থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 1 অনুপাত, এখানে পড়ে থাকছে 2√2 -1, তাহলে এটা হয়ে গেল আমাদের অনুপাত। নেক্সট আমাদের 13 নাম্বার কী আছে দেখো, বলছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। বলছে একটা 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলক আছে, তাই তো? ধরো এরকম একটা ভূগোলক, এটা এর অক্ষের বক্রতলে দুটো বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, ধরো এখানে একটা বৃত্তাকার ছিদ্র, এখানে একটা
বৃত্তাকার ছিদ্র। বলছে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। তো গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল বলতে কি, যেহেতু এখানে ছিদ্র করা হয়েছে তাহলে এই অংশগুলো কি বাদ যাচ্ছে, বাকিটায় ধাতব পাত আছে, এগুলোতে নেই, তাই না? এটা তো ছিদ্র, তাহলে এই জায়গাগুলো বাদ যাচ্ছে। তার মানে কি, আমাকে একবার গোটাটার আমি কি করব, ক্ষেত্রফল বের করব। এই গোটা যেটা আছে গোলকটা, সেটার ক্ষেত্রফল বের করলাম। সেখান থেকে আমি যদি এই ছিদ্রগুলোর ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে এই বাকি অংশটুকুর ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আমাকে এখানে সেটাই করতে হবে। তো আমরা লিখি কি আছে, যে ভূগোলকটির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 14 সেমি, তাই তো? সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই আর স্কোয়ার। আর বলতে কত, এখানে ব্যাসার্ধ 14, তাহলে তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে? আচ্ছা, এটার মানটা কত হচ্ছে, 4 ইন্টু পায়ের মান কত, 22/7 ইন্টু 14 ইন্টু 14, তো বর্গ সেমি। 7 দিয়ে 14 কাটলে 2, তো গুণ করলে হচ্ছে 4 দুগুণী 8, আর 22, সেটা গুণ করলে আসবে 2464 বর্গ সেমি। আচ্ছা, এটা সম্পূর্ণটার আগে আমি বের করে নিলাম, ঠিক আছে? কিন্তু সম্পূর্ণটার ক্ষেত্রফল কিন্তু আমাদের মনে হতে পারে এখানে যেহেতু ভূগোলকটির গোলাকার অংশের ক্ষেত্রফল চেয়েছে, সেক্ষেত্রে হয়তো আমাদের সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করতে হবে। সেটা কিন্তু না, যেহেতু এই ছিদ্র দুটো আছে তাদের ক্ষেত্রফলটা সেখান থেকে বাদ চলে যাবে, কারণ এই ছিদ্রটার উপরে ধাতব পাত থাকতে পারে না, যেহেতু এটা ছিদ্র, তাহলে এই ছিদ্রগুলোর ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তো আমি আগে একটা ছিদ্রের আমি ক্ষেত্রফল বের করি। তো এই ছিদ্রগুলোকে কি আকারের বলা আছে, বৃত্তাকার বলা আছে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার, তাই তো? যেখানে 8টা হলো ওই বৃত্তটার ব্যাসার্ধ। তো এখানে বৃত্তটার ব্যাসার্ধ কত বলা আছে, 0.7 সেমি। তাহলে আমি লিখি 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর বলতে 0.7, তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে সমান সমান কত হবে, 22/7 গুণন এটা কত হচ্ছে, 0.7 ইন্টু 0.7, দশমিক তুললে 10, 7 দিয়ে 7, এটা ভাগ করলে হচ্ছে 7 দুগুণে 14, 22 আর 7 গুণ করলে কত হচ্ছে, 7 দুগুণে 14, 4, তারপরে 154/100, এত বর্গ সেমি। তার মানে এটা হবে 1.54 বর্গ সেমি। এটা কিন্তু আমি একটা বৃত্তাকার চিত্রের ক্ষেত্রফল বের করলাম। তাহলে আমি দুটোর হলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করে দিতে হবে। তো 2 দিয়ে গুণ করে দিই। দেখো, দুটি বৃত্তাকার ছিদ্রের মোট ক্ষেত্রফল কত হবে, আমি 2 দিয়ে গুণ করে নিয়েছি। তাহলে গুণফলটা কত হচ্ছে, এটা গুণ করলে আসবে 3.08 বর্গ সেমি। তাহলে এটাকে কি করতে হবে, আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে লিখি ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল সমান সমান কি করব, বিয়োগ করে দিই। আমাদের আগের ক্ষেত্রফলটা কত বেরিয়েছিল, 2464 মাইনাস
এইটা 3.08 বর্গ সেমি সমান সমান এটা বিয়োগ করলে আসছে 2460.92 বর্গ সেমি হয়ে গেল। নেক্সট আমাদের 14 নাম্বার কি আছে বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেটগুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। দেখো এরকম অঙ্ক কিন্তু আমরা আজকেও করেছি, যে আমাদের কি করতে হবে, যে এর আগে আমরা কত নাম্বার অঙ্ক এটা করেছি, 8 নাম্বার অঙ্কটা কিন্তু আমরা করেছি আজকে এভাবে, যে কি করতে হয়, বড় গোলকের আয়তনটাকে ছোট গোলকের আয়তনগুলো দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলেই আমরা পেয়ে যাই, তাই তো। তাহলে এখানেও আমাদেরকে সেটাই করতে হবে, তো আমরা সেটা করি। বড় যেটাকে গলিয়ে আমরা তৈরি করব তার ব্যাসার্ধ কত আছে, আমি এবার বড় গোলক হিসেবে লিখছি। বড় গোলকটির ব্যাসার্ধ 8 সেমি। সুতরাং বড় গোলকটির আয়তন কত হবে, আয়তন 4/3 পাই আর কিউব, আর বলতে কত 8 কিউব, তাহলে কি ঘন সেমি, যেহেতু এটা আয়তন। আচ্ছা, এবার গলিয়ে যে গোলকগুলো তৈরি, সরি এটা গুলি বলতে গোলক, গুলির আয়তন আমাদেরকে ওই একই সূত্র দিয়ে বের করতে হবে, 4/3 পাই আর কিউব। তো লিখি নিরেট গুলির ব্যাসার্ধ, কত 1 সেমি, তাই তো। সুতরাং নিরেট গুলির আয়তন কত হবে, 4/3 পাই ইন্টু 1 কিউব, এক্ষেত্রে ব্যাসার্ধ কত 1, তাহলে 1 কিউব এত ঘন সেমি, একই সূত্র। আচ্ছা, তাহলে লিখি সুতরাং নির্ণেয় গুলির সংখ্যা, নির্ণেয় গুলির সংখ্যা কী করতে হবে, আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে 4/3 পাই ইন্টু 8 কিউব বাই 4/3 পাই ইন্টু 1 কিউব এত টি। দেখো 4/3 পাই 4/3 পাই কেটে যাচ্ছে, 8 কিউব বলতে কত হচ্ছে, 8 8 64 আর 8 512, আর নিচে কত আসছে দেখো 1 কিউব বলতে কি 3টা 1কে গুণ করলে 1ই আসছে, তো নিচে 1 আমি আর লিখছি না, তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো 512টি। তাহলে আজকে আমরা কোষে দেখি 12 8 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। আজকে এখানেই শেষ করছি, নেক্সট দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে, বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 15 আর 16 অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকের অঙ্কের মধ্যে তোমাদের কোনো রকম সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।